স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি সুরভি আলম তরণী। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি সোমবার আমরা কথা বলি নারীর আইনি অধিকার নিয়ে, আর আজকের পর্বে কথা বলবো লকডাউনে নারীর নিরাপত্তা এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য। আজ আমার সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন। স্বাগত আপনাকে আমাদের সমাধান সূত্রে। অনেক ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য। ব্যারিস্টার সাবরিনা, প্রথমে আমি একটি স্ট্যাটিস্টিক্স তুলে আনতে চাই, যেটা হচ্ছে এই লকডাউনের মধ্যে বাংলাদেশে মোট 1672 জন নারী প্রথমবারের মতো সহিংসতার শিকার হওয়ার কথা জানিয়েছেন, এবং এই জরিপটি চালিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। আর শুধুমাত্র এপ্রিল মাসেই দেশে পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন 4249 জন। আর এপ্রিল মাসে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা ঘটেছে 42টি। আর এরকম আরও অনেক তথ্যই গণমাধ্যমে উঠে আসছে, আপনি নিশ্চয়ই দেখছেন। তো আসলে এই লকডাউনে এমন পরিস্থিতি হবার কারণটা কি, আপনি কি মনে করছেন? জি ধন্যবাদ। আসলে দেখা যাচ্ছে লকডাউনের কারণে সবাই আমরা বাসায় আছি। আমরা এই এক রুমে বলেন বা এক ফ্ল্যাটের মধ্যে বলেন বা এক বাড়ি থাকার কারণে আমাদের ধৈর্য লেভেলটা হয়তোবা সেরকম হচ্ছে না। কারণ আমি বলি, যেমন অনেক সময় একটা মেয়ে বা সন্তান অনেক বাবাকে ভয় পায়, এখন সারাক্ষণ বাবাকে দেখছে বাসায়। ভাই বোনের ঝামেলা হয়, সবসময় বাসায় থাকে না, এখন বাসায় থাকে দেখে সবসময় ঝামেলা হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফে যে সমস্যাগুলো হয়, আচ্ছা অল্প সময় দেখে বা হয়তোবা অফিস থেকে আসার পর দেখা হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিনিয়ত সবসময় একসাথে থাকার কারণে ঝামেলাগুলো বেড়ে যাচ্ছে। আমি ইনফ্যাক্ট নট অনলি বাংলাদেশ, আমি যদি জেনারেল সেক্রেটারি অফ ইউনাইটেড নেশনস উনি অ্যান্টোনিও গুটেরেস, উনি টুইটারে ইনফ্যাক্ট একটা জিনিস লিখেছেন যে আই আর্জ অল গভর্নমেন্ট টু পুট উইমেন সেফটি ফার্স্ট অ্যাজ দ্য রেসপন্স টু দ্য প্যান্ডেমিক। তার মানে এটা শুধু খালি আমাদের দেশের কিন্তু সমস্যা না, এটা বেসিক্যালি লকডাউনের কারণে বিশ্বব্যাপী একই সমস্যা। ইনফ্যাক্ট ইংল্যান্ডেও তো মনে হয় 21% রাইজ হয়েছে এই নারী নির্যাতনটি। সো এটা আসলে সবাই আসলে একটা অন্যরকম একটি জগতে এখন আমরা প্রবেশ করেছি। এখন আমাদের যে নিউ নর্মালটা আসলে কিন্তু অন্যরকম নর্মাল। সবাই একসাথে থাকার কারণে আমাদের যে ধৈর্য ক্ষমতাশীলতা এটা হয়তো বা একটু কমে আসছে। আর এটা তো একটা দিকে গেল যারা বাসার ভিতরে, আর ধর্ষণটাও যেটা হচ্ছে এটা তো নিশ্চয়ই বাসার বাইরেই হচ্ছে। যে দেখা যাচ্ছে আমরা খবর পেয়েছি যে ত্রাণ দিতে গিয়ে ধর্ষণের শিকার হচ্ছে। এইসব একটা মানসিক রোগ আমি যদি বলি, যে আসলে ধর্ষণ যখন করছে একটা স্কোপ পাচ্ছে না বা হচ্ছে এই কারণে ধর্ষণ করছে। সো অ্যাজ আ হোলি লকডাউনের কারণে একটা স্ট্রেস ডিপ্রেশন সব মিলিয়ে কাটানো ঠিক না, এই ডিপ্রেশনের কারণে এটার একটা রেজাল্ট আমি বলবো। আচ্ছা, আমরা নিশ্চয়ই অনেকেই জানি যে এই সহিংসতা বন্ধে হটলাইন নাম্বার চালু আছে 149 এবং পুলিশি সহায়তার জন্য 999, এই নাম্বারগুলো চালু আছে। আর এছাড়াও এই লকডাউনের পরিস্থিতিতে এই নারীরা কোথায় যাবেন, কার কাছে সাহায্য চাইবেন? এই পরিস্থিতিতে মনে হয় ভার্চুয়াল কোর্ট অর্ডিন্যান্স একটা মনে হয় আইন আছে সম্ভবত, কিংবা চালু হওয়ার কথা। এই ব্যাপারে আপনি একটু বিস্তারিতভাবে বলবেন যে ভার্চুয়াল কোর্ট অর্ডিন্যান্স এই বিষয়ে। ধন্যবাদ। ভার্চুয়াল অর্ডিন্যান্স 2020 যেটা আসলো সেটা হচ্ছে আমাদের জাস্ট 3 থেকে 4 দিন হয়েছে যে অর্ডিন্যান্সটা এসেছে, এবং এটা আসার পর আমাদের লয়ারদের একটি পোর্টফোলিও টাইপের ভিতর হয়েছে। এই পোর্টফোলিওতে আমরা লগ ইন করেছি। ব্যারিস্টার সাবরিনা জেরিন, আমরা ফিরবো আপনার কাছে, একটি ফোন কল নিয়ে ফিরি, ঠিক আছে? দর্শক কে আছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া মির্জা বলছি। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। আমার বাসা হলো ঢাকায় সাবার বলিয়াপুর। তো আমি লকডাউনের আগেই আমার আম্মা অসুস্থ হয়েছিল, আমার আম্মাকে দেখতে আসছিলাম এখানে। আসার পরে প্রায় লকডাউনের জন্য আটকা পড়ে আছি, যেতে পারছিলাম না। এর মধ্যে আমার বাসা আগুন লাগছে, মানে ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে। আগুন লাগার পর আমার বাসা অনেক কিছু পুড়ে গেছে, মানে পুরো বাসার ফার্নিচার সব পুড়ে গেছে। বাড়িওয়ালা মানে বাসা পুড়ে গেছে, ওই জন্য যেতেও পারছি না, কিছু করতে পারছি না। এখানে লকডাউনের জন্য আটকা রয়েছি। তো এখান থেকে বাড়িওয়ালা ফোন দিচ্ছে, মানে যেতে পারছে না। মানসিক একটা
মানে কি বলবো, একটা মানসিক পেনে ভুগতেছি। মানে কিভাবে যাবো এখন বাসায়, না আমি কি করবো আমি এটা বুঝতে পারতেছি না। এই জন্য আর কি। ব্যারিস্টার সাবরিনা, আপনি কি কোনো প্রশ্ন করতে চান তাকে? হ্যাঁ, মানে এই সময়টা আসলে আমার কি করা উচিত? আমি আসলে যেতে পারছি না, আমার মানে সম্পূর্ণ সবকিছু নষ্ট হয়ে গেছে। আমি বাসায় যেতে পারতেছি না লকডাউনের জন্য। কি ধন্যবাদ। আসলে এখন তো লকডাউনের কারণে সবকিছুই সব জায়গায় বন্ধ। আপনি চাইলেও তো আসলে কিছু করতে পারছেন না, কিন্তু আপনি যদি যেতে চান কোথাও বাইরে, খুব আর্জেন্ট কারণে কিন্তু আপনি যেতেও পারেন। আবার যদি অ্যাম্বুলেন্স যদি থাকে বা এমার্জেন্সি আপনি দেখিয়েও কিন্তু বের হতে পারেন। কারণ আমাদের লকডাউন না মুখে বলছি, কিন্তু আসলে কিন্তু এটা হচ্ছে একটি ছুটি। জি ব্যারিস্টার সাবরিনা, উনি মনে হয় জিজ্ঞাসা করেছিলেন যে ওনার বাসা পুড়ে গেছে, উনি এখন বর্তমানে ওনার মায়ের বাসায় আছে, কারণ ওনার মা একটু অসুস্থ, দেখতে গেছে। এখন এই অবস্থায় উনি কি করবেন, যে ওনার বাসা পুড়ে গেছে, বাড়িওয়ালা বারবার করে ফোন দিচ্ছে কিন্তু উনি যেতে পারছেন না। মনে হয় কোনো আইনি সহায়তা উনি চান, কিংবা কোনো ক্ষতিপূরণ এই টাইপের কোনো কিছু হতে পারে। আচ্ছা, সরি, আমার মনে হয় শুনতে একটু ভুল হ্যাঁ, হয়েছে। হতে পারে, অসুবিধা নেই। বাড়ি আসলে পুড়ে গিয়েছে, তারপরে উনি ওনার মার বাসায় এসেছে, তাই না? না, উনি ওনার মায়ের বাসায় যাওয়ার পরে ওনার বাসায় আগুন লেগে যায় হঠাৎ করে। এখন ওনার কিছু করার ছিল না, যেহেতু ওনার মায়ের বাসায় উনি চলে গেছেন। তো এই জন্য এই অবস্থায় উনি কি করবেন? ওনার বাড়িওয়ালা বারবার করে ওনাকে ফোন দিচ্ছে। বাড়িওয়ালার এখন দুটি বিষয় আছে। একটা হচ্ছে বাড়িওয়ালার বাড়িটি কোথায়। এটা যদি ঢাকার বাইরে হয় বা উনি ঢাকার বাইরে থাকেন বা দুই ডিস্ট্রিক্টে থাকেন, তাহলে কিন্তু একটা সমস্যাই, কারণ আপনি হয়তো বা লকডাউনের কারণে আসতে পারছেন না। আরেকটা হচ্ছে আবার যদি কাছাকাছিও থাকে, তাহলেও হচ্ছে হয়তো আপনার এরিয়া সিল ডাউন থাকছে, তখন আপনি আসতে পারছেন না। আপনি আসলে এখন আসলে আপনি যেটা আইনি আপনারা জানেন যে এখনো কোর্ট কিন্তু সব বন্ধ, কিন্তু থানা কিন্তু খোলা আছে। কিন্তু আপনার আসলে ফোন দিচ্ছে কি কারণে? ফোন দিচ্ছে হয়তো বা আপনার ভাড়া চাওয়ার জন্য, অথবা এসে আপনার জিনিসপত্র নেওয়ার জন্য। কিন্তু আসলে এই সময় জিনিসটা আসলে আমার মনে হয় ভাড়া আপনার যে বাড়ির মালিক আছে তাকে বোঝানোটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে হচ্ছে আসলে তো আমি কিছু করার নেই। এবং এটা সবাই কিন্তু বলা হচ্ছে যে এখনকার পরিস্থিতি কিন্তু নর্মাল পরিস্থিতি না। তো এইভাবে বুঝিয়ে হয়তো বা কিছু মানে প্র্যাকটিক্যাল সলিউশন আমি এটা ছাড়া তো আসলে কিছু এখন আপাতত করার নেই। খুব ঝামেলা করলে আপনি হয়তো বা থানায় জানাতে পারেন। জি ব্যারিস্টার সাবরিনা, আমরা কথা বলছিলাম ভার্চুয়াল কোর্ট অর্ডিন্যান্স এই আইনটি নিয়ে। জি, সো এই আইটি জাস্ট কয়েকদিন আগে এসেছে। আসার পরে আমাদের যেটা হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও হয়েছে। তো পোর্টফোলিওতে আমরা আমাদের লয়ার যারা, আমাদের ইমেল অ্যাড্রেস এবং নাম দিয়ে আমরা রেজিস্টার করেছি। রেজিস্টার করার পর আবার গতকালকেও আমাদের কিন্তু প্র্যাকটিস ডাইরেকশন এসেছে। প্র্যাকটিস ডাইরেকশন কি, যে আমরা কিভাবে আসলে ভার্চুয়াল কোর্টে জজের সাথে আমরা কিভাবে আমাদের পিটিশন সাবমিট করব, মুভ করব, সেই সব জিনিস। তো ওখান থেকে আমি কয়েকটা জিনিস বলি। যেমন এসেছে আমাদের কাপড়ের ব্যাপারে, যে আমাদের বলা হয়েছে কোট পরে, গাউন পরা লাগবে না। তারপরে বলা হচ্ছে যে হচ্ছে আমাদের পিটিশনটি একই, যে বেঞ্চ অফিসার থাকে। বেঞ্চ অফিসার হচ্ছে প্রতি কোর্টে একজন করে বেঞ্চ অফিসার, একজন বা দুইজন করে বেঞ্চ অফিসার থাকে, যারা হচ্ছে কোর্টের অফিসার। তো তাদেরকে আমাদের একটা ইমেল অ্যাড্রেস, দুইটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো ওই ইমেল অ্যাড্রেসে আমাদের যে আরজিটি সেটা মেইল করতে বলা হয়েছে। তো মেইল করার আবার সাথে আরেকটি কাগজ দেওয়া লাগবে, যে কোনো আর্জেন্ট ম্যাটার নাকি। কারণ যদি আর্জেন্ট ম্যাটার না হয় তাহলে কিন্তু কোর্ট ওই শুনানিটা করবেন না। তো এটা ইমেল করে দেওয়ার পর এবং আমাদের আরেকটা জিনিস, যেটি একটি ইম্পর্টেন্ট জিনিস এবং একটি লয়ারের জন্য অনেক বেশি দায়িত্বকর একটা জিনিস, সেটা হচ্ছে ওখানে লিখে দিতে হবে পুরো দায়িত্বটা আমি নিচ্ছি। কারণ অন্য সময় দেখা যায় আমাদের কোনো কাগজ আমরা একসাথে অ্যানেক্স করছি বা সার্টিফাইড কপি দিচ্ছি, আমরা এটা কিন্তু ভেরিফাই হয় কোর্টের অফিসার দ্বারা, কিন্তু ভেরিফিকেশনের কোনো অপশন নেই। তো আমাদের নিজেদেরকে নিজের দায়িত্বে আমাদের এখন ভেরিফাই করে দিতে হবে, হ্যাঁ আমি দায়িত্ব নিই যে কাগজটা সঠিক। এবং যদি পরে কোনো সময় বের হয় যে কাগজটা সঠিক না, তার সেই ক্ষেত্রে কিন্তু আমি অ্যাজ আ লয়ার দায়ী থাকবো। তো এটা এখন শুরু হয়ে আমাদের অলরেডি 3টা কোর্ট অ্যাসাইন, হাইকোর্টের দিকে যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যদি বলি, আমাদের 3টা কোর্ট অলরেডি অ্যাসাইন করে দেওয়া হয়ে গেছে। হাইকোর্টের যদি কথা বলি, আমাদের অলরেডি একটি বেঞ্চ দেওয়া হয়েছে, যেটি হচ্ছে রিট এবং সিট ম্যাটার গুলো ডিল করবে। একটি দেখবে হচ্ছে ক্রিমিনাল ম্যাটার এবং একটি দেখবে হচ্ছে কোম্পানি ম্যাটার। এবং এছাড়া অ্যাপেলেট ডিভিশনের চেম্বার জজের ওখানেও একটি অ্যাসাইন করা হয়েছে। এবং এই বিষয়ে দুটি প্র্যাকটিস ডিরেকশন, মানে যেভাবে আমরা কিভাবে কাজটা করবো, কারণ এটা একদমই একটা নতুন একটি জিনিস এবং এটা কিভাবে জি ব্যারিস্টার সাবরিনা জেরিন, আমরা ভার্চুয়াল কোর্ট অর্ডিন্যান্স নিয়ে আরো অনেক কথা বলবো আপনার সাথে, তবে আমরা ফিরবো একটি বিরতির পর। দর্শক, সমাধান সূত্রে নিচ্ছে একটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় লকডাউনে নারীর নিরাপত্তা। আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন। ব্যারিস্টার সাবরিনা, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম ভার্চুয়াল কোর্ট অর্ডিন্যান্স এই আইনটি নিয়ে। তো এই আইনটি আসার পরে কিংবা কার্যকর হওয়ার পরে কি ধরনের সহায়তা পাবেন নারীরা এখান থেকে? আসলে ভার্চুয়াল কোর্টটি আসলে দেখা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের যে বিষয়টি এখন দেখা হবে যে আসলে ম্যাটারটি কতটুকু আর্জেন্ট যদি কোনো মামলা হয়ে আসে। সো যদি খুব আর্জেন্ট হয় তাহলে কিন্তু কোর্ট শুনানি করবেন। সো এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আসলে এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে এইসব ক্ষেত্রে যে ঝামেলা বাড়ানোর থেকে ঝামেলা কিভাবে নিজের থেকে ডিফিউজ করা সম্ভব। আপনি কিন্তু আরেকটা আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা যেমন এখন ফোন করছি, আর্জেন্ট ফোন নাম্বার কিছু দেওয়া আছে যে আপনার এই ফোন নেন। সো আমি যদি সেই বিষয়টিও আসি তাহলে এই জিনিসটাও ক্লিয়ার হবে যে দেখা যাচ্ছে আমরা এই সময় কিন্তু অনেক কলস পাচ্ছি বা অনেক ক্লায়েন্ট আমাদেরকে ফোন দিচ্ছে, কারণ আসতে তো আসলে সেভাবে পাচ্ছে না। তো আমাদের যে কয়েকটি সমস্যা এখানে আছে যে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়েছে, প্লাস হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে এখন আমরা বলছি যে আপনারা যেহেতু এখন এমন একটি সময় যে আপনি যে ডিভোর্স দিবেন বা কোনো মামলা করবেন, এটা কিন্তু এখন আসলে সেই সময়টি না প্র্যাকটিক্যালি। তখন আবার দেখা যাচ্ছে যখন আবার আলাদা আলাদা হয়ে যাচ্ছে তখন হচ্ছে বাচ্চা নিয়েও কিন্তু একটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে কাস্টাডি ইস্যু, যে বাচ্চা কার, বাবা বলছে আমার কাছে থাকবে, মা বলছে আমার কাছে থাকবে। তো এই কয়েকটা কিন্তু ইস্যু দাঁড়িয়ে যাচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে আমরা কিন্তু আপাতত বলছি যে একটু ধৈর্য সহকারে কাজটি করুন, কারণ হচ্ছে এই সব সমস্যাগুলো কিন্তু এরকম না কিন্তু আপনাকে কেউ খুন করে ফেলেছে, আপনি কেউ খুব সিরিয়াস আপনার কাছে মানে একটা যে এক্ষুনি যে আপনার কোর্টে যেতে হবে সেই জিনিসটা কিন্তু আসলে হচ্ছে না। এটা যদি আপনি অ্যাগ্রিভেট না করে ডিফিউজ করতে পারেন, মানে সমাধানের মাধ্যমে যদি একটু সেটেল ডাউন করতে পারেন আপাতত, তাহলে কিন্তু জিনিসটা অনেকটুকু কোর্টের দিকে যাবে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি একদম অনেক খুব মারধর করছে আপনাকে, আপনার এবং সহিংসতার আপনি একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, আপনাকে হয়তো বা যৌতুক চাওয়া হচ্ছে, মারধর তখন আর সহ্য করা সম্ভব হচ্ছে না, তখন কি করবেন? তখন যেটা হচ্ছে, যদি এটা খুবই ক্রিটিক্যাল অবস্থায় হয় তাহলে তো অবশ্যই আপনি থানায় কল করবেন, থানায় যাবেন, থানায় জানাবেন, থানা থেকেই মামলা হবে। এবং আপনার আরেকটা জিনিস হচ্ছে, যদিও এখন সব কোর্ট বন্ধ, ভার্চুয়াল কোর্টের দিকে যাচ্ছে, আমাদের কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট কিন্তু এখনো খোলা আছে এবং সপ্তাহে কিছু কিছু দিন প্রথম থেকেই কিছু আওয়ার্সের জন্য কিন্তু কোর্টগুলো বসছে। জি ব্যারিস্টার সাবরিনা, আমরা ফিরবো আবার আপনার কাছে, ফিরছি একটি ফোন কল নিয়ে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বলছি নাটোর থেকে, আমার নাম দীপা। জি দীপা, বলুন। হ্যাঁ, মানে বলছি আমার বাবা মারা যাওয়ার পর আমরা একটা জায়গা পাই। তো সেই জায়গাটা হচ্ছে এক অংশ সামনে আমার কাকা না এবং পিছনে আমাদের দেয়। তো ওই সামনে অংশে জায়গার কথা উল্লেখ থাকলেও আমরা মানে এটা নিয়ে অনেক ঝামেলা হয়, ঠিক আছে। তো পরবর্তীতে মানে এডিএম কোর্টে রায় হয়ে আসে, রায় আসার পর যে হ্যাঁ আমরা জায়গাটা পাবো। কিন্তু এমন অবস্থায় দেখা যাচ্ছে অনেক পাওয়ারফুল ব্যক্তির কারণে বা সমাজের যাই হোক অনেক পাওয়ারফুল ব্যক্তি থাকে, তো তাদের কারণে আমরা সেই জায়গাটা পাচ্ছি না। তো এমন অবস্থা আমাদের কি করা উচিত? আমরা হচ্ছে পুলিশ বা অন্যদের বলছি, তো দেখা কেউ আমাদের কথা শুনছে না। তো এখন এই অবস্থা আমাদের কি করা উচিত? জি ব্যারিস্টার সাবরিনা জেরিন, আপনি কি তাকে কোনো প্রশ্ন করতে চান কিনা? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার এই জায়গাটি কোথায়? আমাদের এই জায়গাটা নাটোরে, গুরুদাসপুরে। মোহাম্মদপুরে? নাটোরে? হ্যাঁ, নাটোরে। নাটোরে, আচ্ছা। এখন যেটা হচ্ছে, আপনি বলছেন যে আপনি পুলিশের কাছেও গিয়েছেন কিন্তু পুলিশও খুব একটা সাহায্য করছে না, এই তো? হ্যাঁ, সাহায্য করছে না। এটা কি কোভিড এর ভিতরে, মানে এই ক্রান্তিকালীন সময়ে না, এই সময় আগে থেকে বলছেন? মানে বুঝলাম না। আপনি মানে এই যে পুলিশকে কমপ্লেন করেছেন, এটা কি এই লকডাউনের আগে থেকে না লকডাউনের পরের থেকে? মানে লকডাউনের আগে থেকে, অনেক আগে থেকে। মানে কেসটা নিয়ে মানে 4-5 বছর ধরে চলছে। তো এডিএম কোর্টের আসার পরও মানে কোনো সহায়তা করেনি। আপনি কোনো মামলা করেছেন? মামলা মানে এডিএম কোর্টে কেস করা হয়েছে, এই তো। সরি, আমি বুঝতে পারিনি, আপনি কি মামলাটি করেছেন কোনো? না না, কোনো মামলা করা হয়নি। আচ্ছা, যখন আসলে অনেক সময় জমি জমার ক্ষেত্রে পুলিশ আসলে অনেক সময় দেখা যায় কোনো না কোনো কারণে ইনভলভ হতে চায় না, আবার অনেক জায়গায় দেখা যায় এলাকার চাপও থাকে, অনেক কিছু।
আপনি আমার মনে হয় একটা সংশ্লিষ্ট একজন আইনজীবীর সাথে কথা বলেন, এবং কথা বলে আপনি কারণ আপনার লোকাল আইনজীবী লাগবে, আপনার একটা মামলা করে দেন। কারণ এইসব ক্ষেত্রে যখন পুলিশ হেল্প না করে বা পুলিশ কোনো কারণে হেল্প না করতে পারে, তখন আপনার কিন্তু মামলাতেই যেতে হবে। আপনি এটা আপনার নাটোরের কোনো লয়ারের সাথে আপনি কনসাল্ট করে আপনি একটি মামলা করে দেন, এবং দ্রুতই করেন, কারণ কিন্তু জমি জমা রিলেটেড বা এইসব ইস্যুস কিন্তু খুব দ্রুতই মামলা করা লাগে। জি, ধন্যবাদ ব্যারিস্টার সাবরিনা জেরিন। আমরা কথা বলছিলাম ভার্চুয়াল কোর্ট অর্ডিন্যান্স এই আইনটি নিয়ে। এটি আসার পরে আসলে এটার পুরো প্রক্রিয়াটি কতদিনের মধ্যে হতে পারে? দেখা যাচ্ছে অনেকের খুব জরুরি ভিত্তিতে দরকার ডিভোর্স কিংবা সেপারেশন, তখন তারা কি করবে? ডিভোর্স আর সেপারেশনটার জন্য আসলে আমাদের ডিভোর্সটার জন্য আসলে প্রথমে আমাদের সিটি কর্পোরেশন খোলা দরকার, এর জন্য আসলে কোর্ট পরের বিষয়। সো ডিভোর্স যদি ইস্যু আসে, সিটি কর্পোরেশন যদি খোলা থাকে, আমাদের যারা আমাদের তো একজন কাজী লাগে, এরা ওনাদের অফিস যদি খোলা থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় কার্যকর করতে পারবেন। তা আমাদের যেহেতু একটি সাধারণ ছুটি চলছে, সবকিছু বন্ধ, এই জন্য আসলে চাইলেও এই জিনিসটা করতে পারছেন না। আর যদি মামলার ক্ষেত্রে যায়, তাহলে তো আসলে ভার্চুয়াল কোর্টে যদি কথায় আসি, আসলে এখন জিনিসটা শুরু হয়নি, তো আমরা প্রতিদিনই যখন প্র্যাকটিস ডাইরেকশন গুলো আসছে, মানে নিয়ম নীতিগুলো আসছে, তখন কিন্তু আসলে প্রতিনিয়তই আমাদের এই চেঞ্জ গুলো আসছে। মানে সব আমরা লয়াররা প্রশ্ন তুলছি যে এরপরে কি হবে। এখানে একটা যেমন আমরা এখন যেটা আজকে একটা প্রশ্ন এসেছে বা গতকাল কয়েকদিন ধরেই চলছে যে আর্জেন্ট জিনিসটা কি, কারণ আর্জেন্ট ম্যাটার ছাড়া কিন্তু শুনবে না। কারণ আমাদের আর্জেন্ট ছাড়া আরেকটা আমাদের পিটিশন একটা কাগজে জমা দিতে হবে, কেন আপনি মনে করছেন ম্যাটারটা আর্জেন্ট। তো আমাদের যদি কোর্ট থেকে বলে দেওয়া হতো যে আর্জেন্ট ম্যাটার গুলো ঠিকই একটা লিস্ট করে দেয়া, তাহলে আপনি আমারও হয়তো আপনাকে বলতে সুবিধা হতো। যেহেতু আমরাও এখনো ঠিক জানি না, কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি আর্জেন্ট মানে খুবই কোনো ক্রিটিক্যাল বিষয়, মানে এই ব্যাপারে আসলে খুব দ্রুত অ্যাকশন নেওয়া লাগবে, এইসব বিষয় হচ্ছে আর্জেন্ট ম্যাটার। আসলে আমাদের সবারই উচিত এই লকডাউন পরিস্থিতি শেষ হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে সাবরিনা জেরিন আমাদেরকে সময় দেওয়ার জন্য সমাধান সূত্রে। ধন্যবাদ। দর্শক, সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।